আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের আরো একটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আরমান স্যার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। আজকের এই ক্লাসটিতে আমরা এই জাদুঘরে কেন যাব এই গদ্যটি নিয়ে সম্পূর্ণ আলোচনাটি করব। তাই আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি ক্লাসটি মনোযোগ সহকারে করো, তাহলে ইনশাআল্লাহ এই জাদুঘরে কেন যাব এই বিশাল গদ্যটি নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না। তো শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসটি দুই ভাবে হবে। একটি হচ্ছে তোমার জুম অ্যাপে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ফেসবুক লাইভে হচ্ছে। তো যারা ফেসবুক লাইভে আছো, তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের সকল বন্ধুরা আমাদের ক্লাসটি করে উপকৃত হতে পারে। শিক্ষার্থীরা, আজকে আমরা এই জাদুঘরে কেন যাব এই গদ্যটি একবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব, এবং সবকিছু অর্থাৎ প্রত্যেকটি যে ইনফরমেশন গুলো সেগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বতার সাথে দেখতে হবে, কারণ এটি হচ্ছে যতটা না তোমাদের এইচএসসি এক্সামের জন্য যারা আছো তাদের জন্য যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ভার্সিটি এক্সামিনি আছো, অর্থাৎ তোমার ভার্সিটি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এই জাদুঘরে কেন যাব এই গদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে এটি কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ রিসেন্টলি এই গল্পের যে লেখক ছিল তিনি কিন্তু মারা গেছে, অর্থাৎ 2020 সালে এই গল্পের যে লেখক ছিল আনিসুজ্জামান, তিনি কিন্তু মারা গেছে। তো তার উৎসর্গেও কিন্তু তোমাদের এইচএসসি এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও তাকে নিয়ে কিন্তু কোশ্চেন থাকবে। এই জন্য এই জাদুঘরে কেন যাব এই গদ্যটি তোমাদের একবারে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। এজন্যই তোমাদের আজকে ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে শিক্ষার্থীরা। তাই যদি কোনো অংশ না বুঝো আমাকে চ্যাটের মাধ্যমে জানাও, অথবা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তো দুইভাবে আমাদের সাথে জয়েন হতে পারো। যারা সিক্রেট গ্রুপে আছে তারা জুম অ্যাপের মাধ্যমে আজকে ক্লাসটি করতে পারছে, আর যারা ফেসবুকে লাইভ দেখছে তারা সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের প্রশ্ন করতে পারছে। তো যারা এখনো আমাদের ক্লাসটি শেয়ার দাও নাই, খুব দ্রুত শেয়ার দিয়ে দাও। আমরা আর সময় নিব না, আমরা আমাদের ক্লাসে ঢুকে যাব। অনেকেই দেখছে আমাদের ক্লাসটি। আশা করছি আজকের ক্লাসটি তুমি যদি মনোযোগ সহকারে করো, তাহলে এই জাদুঘরে কেন যাব এই গদ্যটি নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না শিক্ষার্থীরা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। তো আমরা ক্লাসটা দুইভাবে করব, বোর্ডের মাধ্যমে আর স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো আশা করছি স্ক্রিনটি দেখা যাচ্ছে এবং আমাকেও দেখা যাচ্ছে, আশা করছি আমাকেও দেখা যাচ্ছে। ওকে, সো খেয়াল করো, আজকে আমরা জাদুঘরে কেন যাব এই গদ্যটি নিয়ে আজকে সম্পূর্ণ হবে। তাই আশা করছি আমরা এই আলোচনাটা যেভাবে করব, আজকের ক্লাসটি খুবই আমরা আন্তরিকতার সাথে করব। খুব প্রত্যেকটা জিনিস আমরা বুঝে বুঝে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে আশা করি এই জাদুঘরে কেন যাব এই গদ্য নিয়ে যে এত ভয়, এত বিতৃষ্ণা, সেটা ইনশাআল্লাহ আজকের ক্লাস করে তোমাদের কারোই থাকবে না। কারণ আজকের এই ক্লাসটি আমরা প্রথমত যেভাবে ভাগ করেছি সেটি হচ্ছে, আমরা ঠিক আগের মতো প্রথমত লেখক পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, তারপর তোমাদের বইয়ের যতগুলো শব্দার্থ ও টিকা আছে এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কোনগুলো তোমাদের পড়তে হবে, কোনগুলো গুরুত্বপূর্ণ, সবকিছু ইনশাআল্লাহ আজকে স্লাইডে তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও আজকে যেটি করব, যে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইন, কোন কোন লাইনগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, কোন কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গা থেকে অনুধাবন কোশ্চেন আসতে পারে, বা এই জাদুঘরে কেন যাব এই গদ্যটার মেইন থিমটা কি, মেইন রসটা কি, সবকিছু ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। তাই কথা না বাড়িয়ে প্রথমত আসো আমরা আগে লেখক পরিচিতিটা, এই জাদুঘরে কেন যাব যে লেখক, সেই লেখক পরিচিতি সম্পর্কে আগে একটু জেনে নিই। তো খেয়াল করবে, এখানে কবি না লেখক পরিচিতি হবে। যে জাদুঘরে কেন যাব এই গদ্যটা লিখেছিল আনিসুজ্জামান। আনিসুজ্জামান তিনি এই গল্পের লেখক, নট কবি, এখানে কবিটা মিস্টেক আসছে। আচ্ছা, আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক ও মনীষী এবং অধ্যাপক। আনিসুজ্জামান বাংলাদেশের খুবই বরেণ্য বুদ্ধিজীবী ছিল, গবেষক ছিল এবং মনীষী অধ্যাপক, মানে খুবই ভালো একজন অধ্যাপক ছিল, প্রফেসর ছিল। তার জন্ম 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি কলকাতা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ডক্টর এটিএম মুয়াজ্জেম। একটু সময় নিচ্ছে শিক্ষার্থীরা। তার পিতার নাম ছিল ডক্টর এটিএম মুয়াজ্জেম এবং তার মাতার নাম ছিল সৈয়দা খাতুন। তার পিতা ছিল এটিএম মুয়াজ্জেম এবং মাতার নাম সৈয়দা খাতুন। ঢাকার পিওনাথ স্কুল থেকে 1951 সালে প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। পরবর্তীতে দেখো কি হয়েছে, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, তো ঢাকার পিওনাথ স্কুল থেকে 1951 সালে প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ পিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, প্রবেশিকা মানে স্কুল জীবন থেকে কলেজ জীবনে যে উত্তীর্ণ সেটা। তো 1951 সালে
ঢাকার পিজনত স্কুল থেকে তিনি প্রবেশিকা উত্তীর্ণ হন এবং পরবর্তীতে 1953 সালে জগন্নাথ কলেজ, যেটা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয়েছে 2001 থেকে না কত থেকে জানি আমার মনে নাই, তো আগে সেটা জগন্নাথ কলেজ ছিল। তো সেই জগন্নাথ কলেজ থেকে 1953 সালে তিনি আইএ পাশ করেন। তারপর যেটি করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান, যেটাকে আমরা অনার্স বলি, এরপর হচ্ছে স্নাতকোত্তর, যেটাকে মাস্টার্স বলি, এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো পরবর্তীতে যেটি করে, এছাড়াও তিনি উচ্চতর অর্থাৎ আরো উচ্চতর ডিগ্রির জন্য তিনি শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তারপর হচ্ছে সেখান থেকে লেখাপড়া করে তারপর তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস, খুবই গুরুত্বপূর্ণ, ইমেরিটাস অধ্যাপক, অর্থাৎ একজন রিটায়ার্ড, ইমেরিটাস মানে হচ্ছে রিটায়ার্ড হয়ে গেছে তাও তিনি অধ্যাপনা করছেন, অর্থাৎ ইমেরিটাস অধ্যাপক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। তো তারপর আমরা যেটি দেখতে পাই যে আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা এবং সাবলীল, খুব সহজ সরল রচনার, গদ্য রচনার ক্ষেত্রে তার খ্যাতি ছিল অনেক, খ্যাতি অর্জন করছিল। তারপর তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে যেটি তোমার পরীক্ষায় প্রায় আসে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। যে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য স্বরূপের সন্ধানে, তোমাদের বইয়ে যতটুকু আছে ঠিক ততটুকু পড়লেই হবে, আমি ততটুকু এখানে দেখানোর চেষ্টা করেছি। যে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য স্বরূপের সন্ধানে মুসলিম বাংলার সাময়িক পত্র, 18 শতকের চিঠি, এখানে একটি স্পেস হবে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য। তাহলে দেখো তার সকল রচনা হচ্ছে এই যে মুসলিম মানুষ, সাময়িক পত্র, 18 শতকের চিঠি, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলার গদ্য, অর্থাৎ তিনি গদ্য নিয়ে কিন্তু বেশি ঘাটাঘাটি করছে। আচ্ছা, বাঙালি নারী, সাহিত্যে ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, অর্থাৎ দেখো তার গল্পগুলো হচ্ছে কেমন, মানে বড় বড় নাম, ইহজাগতিকা ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ, তারপর ইত্যাদি, এই জিনিসগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে এগুলো দেখো, তার প্রত্যেকটা গ্রন্থ কিন্তু ছোট ছোট গ্রন্থ না, অন্যান্য গ্রন্থগুলো যেরকম আমরা দেখি ছোট ছোট গ্রন্থ থেকে নেওয়া হয়, রুদ্রমঙ্গল, তারপর হচ্ছে তোমার কি যে তোমার ঐতিহ্য, বিভিন্ন ছোট ছোট গ্রন্থ থেকে নেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আনিসুজ্জামান কি করছে, তার গ্রন্থের নামগুলো সব দেখো বড় বড় নাম, যেটা দেখলে আমরা খুব সহজে মনে রাখতে পারি। তারপর হচ্ছে সাহিত্য গবেষণায় কৃতিত্বের জন্য তিনি 21 পদক পাইছিল, বাংলা একাডেমি পুরস্কার পাইছিল, তারপর আলাউল, সরি একটু মিস্টেক হয়েছে, আলাউল সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সম্মানিত ডিলিট, এবং ভারত সরকারের পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তিনি 14 মে গত বছর করোনার আক্রান্ত হয়ে, অর্থাৎ প্রথমবার তার কিন্তু করোনা ধরা পড়ে নাই, মৃত্যুর পরবর্তীতে তার করোনা পজিটিভ ধরা পড়েছিল, অর্থাৎ 14 মে 2020 সালে এই আমাদের কিংবদন্তি আনিসুজ্জামান তিনি কিন্তু ইন্তেকাল করেন। এই ছিল আমাদের এই জাদুঘরে কেন যাব লেখক পরিচিতি। যারা এখন আমাদের ভিডিও শেয়ার করো নাই, খুব দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমাদের সকল বন্ধুরা আমাদের ক্লাসটি করে উপকৃত হতে পারে, যাতে আজকের এই গদ্যটি নিয়ে কারো কোনো বিন্দুমাত্র ভয় বা বিন্দুমাত্র অভিযোগ কোনো কিছু ইনশাআল্লাহ না থাকে। তো আশা করছি আমাদের ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ, তাই আশা করছি কারো কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয়ে থাকে আমাকে চ্যাটের মাধ্যমে জানাতে পারো, আর যারা জুম অ্যাপে আসো তোমরা যদি আমাদের কথা ক্লিয়ারলি না বুঝে থাকো তোমরা জানাও, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের কোশ্চেনের আনসার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার করো নাই, খুব দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমার সকল বন্ধুরা আজকের ক্লাসটি করে উপকৃত হতে পারে। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, আমরা যেখানে দেখব, আশা করি তোমাদের এই কবি পরিচিতি নিয়ে, তাহলে সরি লেখক পরিচিতি নিয়ে কারো কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা যেভাবে বলেছিলাম যে গল্পের প্রথমত আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো, আমাদের হয়ে গেছে লেখক পরিচিতি হয়ে গেছে, আশা করি এটা ডান। তারপর আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব হচ্ছে বিভিন্ন শব্দার্থ ও টিকা নিয়ে, আলোচনা করব ও টিকাটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব হচ্ছে পাঠ পরিচিতি নিয়ে, এবং সর্বশেষ খেয়াল করবে, সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরো গল্পের একবার সামারি নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। আচ্ছা, আমাদের লাইভে একজন কমেন্ট করছে, দেখে নিন। আচ্ছা, নাহিদ ভাই কমেন্ট করছে, মাশাআল্লাহ, ধন্যবাদ নাহিদ ভাই। কেমন আছেন নাহিদ ভাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, যেটি বলছিলাম তোমাদের, তো আমরা ইতোমধ্যে এই গল্পের লেখক পরিচিতি পড়ে ফেলছি। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে এই গল্পের আমরা ঢুকে যাব হচ্ছে শব্দার্থ ও টিকার মধ্যে। আমরা আগে পাঠ পরিচিতির আলোচনা করব, শব্দার্থ টিকা আমরা একটু পরে আলোচনা করব, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে। তো আমরা আগে কি করব, এই গল্পের পাঠ পরিচিতির আগে একটু আলোচনা করব। পাঠ পরিচিতি আলোচনা করে তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গল্পের মধ্যে চলে যাব, শব্দার্থ টিকার মধ্যে চলে যাব, তারপর আমরা গল্পের মেইন থিমটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা।
তাই যারা এখনো আমাদের ভিডিওটি শেয়ার করো নাই, খুব দ্রুত শেয়ার করে দাও যাতে তোমার সকল বন্ধুরা আমাদের ক্লাসটি করে উপকৃত হতে পারে। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, ওকে। সো খেয়াল করো, আমরা পরবর্তীতে যেটি আলোচনা করব শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যেটি দেখব সেটি হচ্ছে, খেয়াল করো, এই গল্পের পাঠ পরিচিতি নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের বইয়ের গল্পেরই পাঠ পরিচিতি আমি জাস্ট আমার নিজের ভাষায় এখানে উপস্থাপন করেছি। দেখো, এই রচনাটি, এই জাদুঘর কেন যাব, এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজত জয়ন্তী মানে হচ্ছে 25 বছর পূর্তি। তোমাদের একটু বলে নেই, এই জিনিসটা একটু বলে নেই, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের প্রায় পরীক্ষার মধ্যে আসে, এটা একটু ভালো মতো দেখবে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসটা খুবই উপযোগী। যে 25 বছর বলতে রজত জয়ন্তী বোঝায়, রজত বা রূপালীর জয়ন্তী, রজত জয়ন্তী। তারপর হচ্ছে 50 বছর বলতে 50 বছর হচ্ছে সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী। তারপর তোমার 60 বছরকে বলা হয় হীরক জয়ন্তী, 60 বছর বয়সকে বলা হয় হীরক জয়ন্তী, হীরক জয়ন্তী। তারপর 75 বছর, 75 অথবা 70 দুইটার একটা আর কি, 75 বলা যায় 70 বছর বলা যায়, সেটাকে আমরা বলি প্লাটিনাম জয়ন্তী। প্লাটিনাম, হীরা থেকেও দামি হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। তারপর তোমার 100 বছরকে বলা হয় শতবর্ষ, যেমন মুজিবের শতবর্ষ। আর 150 বছরকে বলা হয় সার্ধশত, সার্ধশত। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এগুলো প্রায় তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষা বলো আসতে পারে। 25 বছর রজত জয়ন্তী, 50 বছর সুবর্ণ জয়ন্তী, যেমন এই বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বছর পূর্তি। এই জিনিসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো 25 বছর রজত জয়ন্তী, রজত মানে হচ্ছে রূপা, হ্যাঁ, রূপার সাথে তুলনা করা হয়। আর 50 বছরকে স্বর্ণের সাথে তুলনা করা হয়, 60 বছরকে হীরার সাথে তুলনা করা হয়, 70 বা 75 এই বয়সটাকে হচ্ছে প্লাটিনামের সাথে তুলনা করা হয়, 100 বছরকে শতবর্ষ, 100 বছর, আর 150 কে বলা হয় সার্ধশত। এর বেশি কম আর তোমাদের বাংলায় আমরা ব্যবহার করি না, সাধারণত এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি শিক্ষার্থীরা। তাই আশা করছি তোমরা এই জিনিসটি বুঝতে পারছো। তো খেয়াল করো, যেটি বলছিলাম, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো আশা করছি এই রজত জয়ন্তী বলতে কি বুঝাইছি তোমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আশা করছি ক্লাসটি তোমাদের কাছে খুবই প্রাণবন্ত লাগছে। তাও যদি কোনো সমস্যা থাকে কারো, আমাকে অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকের আনসার আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ওকে। তো যেটি বলছিলাম তোমাদের শিক্ষার্থীরা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো পরবর্তীতে আমরা যেটি দেখাবো শিক্ষার্থীরা আজকে, সেটি হচ্ছে যে এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে, নট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা জাদুঘর আছে, যেটা আমরা জানবো আজকে, জানবো ক্লাসের মধ্যে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে, মানে 25 বছর পূর্তি উপলক্ষে শামসুল হোসাইন, মনে রাখবে, দেখো, শামসুল হোসাইন সম্পাদনায়, শামসুল হোসাইনের সম্পাদনায় একটা প্রকাশিত স্মারক পুস্তিকা, যেটার নাম হচ্ছে ঐতিহ্যায়ন, যেটার নাম হচ্ছে ঐতিহ্যায়ন। এটা একটা পুস্তিকার মতো, একটা পুস্তিকার খণ্ডের মতো, যেমন তোমার বিভিন্ন কলেজে পুস্তিকা দেয়, হ্যাঁ, বা তোমাদের কি বলে একটা, তারা ম্যাগাজিন করে, সেরকম একটা ম্যাগাজিন আর কি, স্মারক পুস্তিকা। ঐতিহ্যায়ন থেকে 2003 সালে এই এই জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটি সংকলন করা হয়েছে। তাহলে ঐতিহ্যায়ন গ্রন্থ থেকে, ঐতিহ্যায়ন আসলে কোনো গ্রন্থ নয়, এটা একটা স্মারক পুস্তিকার মতো, যেটা 2003 সালে তোমার কি হয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী অর্থাৎ 25 বছর পূর্তি উপলক্ষে শামসুল হোসাইন কর্তৃক সম্পাদনা, অর্থাৎ সম্পাদনা মানে সে তাকে হেল্প করছিল আর কি, তার সম্পাদনায় এই জাদুঘরে কেন যাব এই ঐতিহ্যায়ন স্মারক পুস্তিকাটি প্রণয়ন করা হয়, এবং সেখানে একটা অংশ হচ্ছে এই জাদুঘরে কেন যাব এই গ্রন্থটি। তো দেখো, জাদুঘর কি আগে এটা আমরা জেনে নিই। জাদুঘর হচ্ছে এমন এক সার্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়। শুধু সংগ্রহ করে রাখা হয় সেরকম না, সেটা সংরক্ষণ করে রাখা হয় এবং প্রদর্শন করা হয় এবং গবেষণাও করা হয়। তাহলে দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে যে জাদুঘরের মধ্যে কি কি থাকে, মানুষদের সভ্যতা, সংস্কৃতি এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন কি কি থাকে জাদুঘরে। দেখো, আমি আবারও বলছি, জাদুঘরে থাকে হচ্ছে মানব সভ্যতা, সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জিনিস এবং ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন থাকে, যেগুলো আমরা কি করি, জাদুঘরে সংগ্রহ করি, সংগ্রহ করার পর সেগুলাকে সংরক্ষণ করি
এবং মানুষকে প্রদর্শন করি এবং সেখান থেকে গবেষণা করি। এটাই হচ্ছে জাদুঘরের মেইন সংজ্ঞা। তোমাদের পরীক্ষা আসতে পারে জাদুঘর বলতে কি বোঝায়, তো এই হচ্ছে জাদুঘর, যেখানে মানব সভ্যতা এবং সংস্কৃতি বিভিন্ন জিনিস বা ঐতিহাসিক নিদর্শনগুলো আমরা সংগ্রহ করি, সংরক্ষণ করি, প্রদর্শন করি এবং আমরা সেখান থেকে গবেষণা করি। অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি শুধু প্রদর্শন করে না, সেটা শুধু মানুষকে দেখায় না, সেটা কি করে, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখে। অর্থাৎ জাদুঘর এটা হচ্ছে শুধু আমাদের জন্য না, এটা হচ্ছে একবারে ভবিষ্যতে যারা আছে সকলের জন্য এই জাদুঘর আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘরে আমরা জিনিসগুলো সংরক্ষণ করে রাখি শিক্ষার্থীরা। তারপর দেখো, সংগৃহীত নিদর্শনগুলোকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয় ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকেরা অনেক কিছু জানতে পারে। অর্থাৎ এই যে এই নিদর্শনগুলা এমন ভাবে এখানে পরিচিতি সহ, দেখবা তোমরা জাদুঘরে তোমরা যদি কেউ গিয়ে থাকো দেখবা প্রত্যেকটা জিনিসের পরিচিতি থাকে, বিবরণ থাকে, সবকিছু থাকে, এত সুন্দরভাবে সেখানে প্রদর্শন করা থাকে যেন তা দেখে দর্শকরা অনেক কিছু জানতে পারে। শুধু যে জানতে পারে সেরকম না, পাশাপাশি তারা আনন্দ পায়, অবাক হয়, কৌতূহল জাগ্রত হয়। তোমরা অনেকেই হয়তো জাদুঘরে গেছো, যে কোনো জাদুঘরে হয়তো কেউ না কেউ তো গেছো, অবশ্যই গেছো, কারণ জাদুঘরে যাওয়া ছাড়া কিন্তু কেউ এখনো এই পর্যন্ত থাকো না। আচ্ছা, তারপর দেখো আমরা এই গল্পে যেটি দেখি সেটি হচ্ছে, এছাড়াও জাদুঘরে আয়োজন করা হয় শুধু যে তোমার ওই ঐতিহাসিক জিনিসপত্র আমরা দেখি সেরকম না, জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, সবকিছু পরিদর্শকের মধ্যে, অর্থাৎ যারা দর্শক তাদের মধ্যে কৌতূহল বাড়িয়ে তোলাই এই জাদুঘর এর উদ্দেশ্য। অর্থাৎ জাদুঘরের উদ্দেশ্যটা, মেইন উদ্দেশ্য হচ্ছে যারা দর্শনার্থী তাদের ভিতরে কৌতূহল বাড়িয়ে দেওয়া, জানার আগ্রহ বাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে মেইন উদ্দেশ্য। এভাবে জাদুঘর কি করে, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃত ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বের কথা এবং মানব জাতির আত্মপরিচয় তুলে ধরায় নানা ধরনের জাদুঘরের কথা, ভূমিকার কথা এখানে বর্ণিত হয়েছে। অর্থাৎ এখানে শুধু দুই একটা জাদুঘরের কথা বলা নেই, অনেক অনেক পৃথিবীর অনেক নাম করা জাদুঘর এবং আমাদের দেশের অনেক নাম করা, অর্থাৎ আমাদের দেশের প্রায় অনেকগুলো জাদুঘরই এখানে তুলে ধরা হয়েছে। আমাদের দেশের অনেকগুলো জাদুঘরই এখানে তুলে ধরা হয়েছে। একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা, অনেকগুলো জাদুঘরের কথা এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে একটা আকর্ষণীয় ঢঙ্গে ও মনোগ্রাহী ভাষায়। অর্থাৎ এই প্রবন্ধটা তোমরা যদি পড়ো দেখবা এই প্রবন্ধটা তোমার উপস্থাপন করা হয়েছে খুবই সুন্দর একটা ঢঙ্গে এবং একটা মনোগ্রাহী ভাষায়। তারপর দেখো আমরা যেটি দেখতে পাই, তো এই হচ্ছে আমাদের এই জাদুঘরে কেন যাবো মেইন পাঠ পরিচিতি। আশা করি এই পাঠ পরিচিতি নিয়ে তোমাদের কারো কোনো তেমন সমস্যা নেই শিক্ষার্থীরা, যে আমরা কিভাবে কি কি জিনিসগুলো দেখতে পাই, জাদুঘরের মেইন উদ্দেশ্য কি, জাদুঘর বলতে কি বোঝায়, জাদুঘরে কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে এটার মেইন থিমটা আর কি। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পারছো এবং কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকের আনসার ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা। তো পরবর্তীতে দেখো আমরা এখন যেটি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা, সেটি হচ্ছে এই গল্পের শব্দার্থ ও টিকা, যেটি খুব খুব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। একটু সময় নিচ্ছি, আমি এখনই আবার যুক্ত হচ্ছি তোমাদের সাথে, কোনো সমস্যা নাই, একটু সময় নিয়ে আবার আমি যুক্ত হচ্ছি। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই গল্পের শব্দার্থ ও টিকা। তোমরা খেয়াল করবে যে এই গল্পের অনেকগুলো শব্দার্থ টিকা তোমাদের বইয়ের সামনে আছে। তোমরা যদি করবে যে বইটাকে সামনে রাখো এবং হচ্ছে আমি যে যে লাইনগুলো বলবো সেগুলো একটু ভালোভাবে মার্ক করে রাখবে, যাতে তোমাদের সকলেই ভালোভাবে এই জিনিসগুলো ভালোভাবে মার্ক করে বুঝতে পারো। এখন যেটা তোমাদের দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর যেটি তোমাদের ভালোভাবে বুঝতেই হবে, কারণ এটি বোঝা ছাড়া তোমাদের বিকল্প কোনো পথ নেই শিক্ষার্থীরা। আচ্ছা, এখন যেটি দেখাবো তোমাদের শিক্ষার্থীরা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে তোমাদের শব্দার্থ ও টিকা, খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস এখন দেখাবো। যদি এখন আমাদের ভিডিওটি শেয়ার না করে থাকো এখনই করে দাও, যাতে তোমার সকল বন্ধুরা আমাদের ক্লাসটি খুবই ভালোভাবে করতে পারে শিক্ষার্থীরা। এখন আমরা যেটি দেখাবো শিক্ষার্থীরা সেটি হচ্ছে তোমার শব্দার্থ ও টিকা। ভালো মতো দেখবে শব্দার্থ টিকাগুলা, কারণ এই গল্পের মেইন থিম বা মেইন রস তুমি গল্প পড়ে যতটা না মজা পাবে বা গল্প যতটা না বড় তার থেকে বেশি বড় হচ্ছে এই শব্দার্থ টিকাগুলা। প্রায় 3 পৃষ্ঠা শব্দার্থ টিকা তোমাদের বইয়ের মধ্যে আছে শিক্ষার্থীরা, তাই এই শব্দার্থ টিকা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে বুঝতে হবে। তো দেখো অনেকগুলো জাদুঘর সম্পর্কে আমরা জানবো, অনেক ছবি সম্পর্কে আমরা একটু দেখাবো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো, তাই তোমরা এই ছবি এবং এই সব ইনফরমেশন গুলা
বইয়ের মধ্যে নোট করে রাখবে। আর আমরা চেষ্টা করবো যে তোমরা এই স্লাইডগুলোর স্ক্রিনশট তুলে রাখতে পারো। এছাড়াও সিক্রেট গ্রুপে হচ্ছে আমরা এটা পিডিএফ এবং হচ্ছে স্লাইডের যে কপি সেটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর যেটি বলছিলাম যে আমরা এই গল্পের প্রথম যে শব্দার্থটিকা দেখতে পাই সেটা হচ্ছে মিউজিয়াম স্টাডিজ, মানে জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ জাদুঘর নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় মিউজিয়াম স্টাডিজ। যেমন তোমরা বিজনেস স্টাডিজ বলো, হ্যাঁ, তারপর হচ্ছে আর্টস নিয়ে পড়ো, সেরকম একটা পড়ালেখার সাবজেক্ট হচ্ছে মিউজিয়াম, যেটা তোমার বাংলাদেশে এখনো ওরকম ভাবে হয় নাই, বাট বিদেশে এটা নিয়ে একটা সাবজেক্ট আছে। আলেকজান্দ্রিয়া, ভাই আলেকজান্দ্রিয়া কি ভাইয়া? এ দেখো এখানে একটা শহর আমরা দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর একটা শহর। তো এই শহরটাকে বলা হয় আলেকজান্দ্রিয়া। উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর এবং সুপ্রাচীন নগর হচ্ছে এই আলেকজান্দ্রিয়া। উত্তর মিশরের এক প্রধান সমুদ্র বন্দর হচ্ছে এই আলেকজান্দ্রিয়া, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 332 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই নগর, এই আলেকজান্দ্রিয়া নগর সে পত্তন করেন। পত্তন মানে হচ্ছে এটা নাম দেয় আর কি, আলেকজান্দ্রিয়া তার নাম অনুসারে, আলেকজান্ডারের নাম অনুসারে এই এই অঞ্চলের এই সমুদ্র বন্দরের নাম দেওয়া হয় আলেকজান্দ্রিয়া। তো এটি ছিল আলেকজান্ডার যুগের গ্রিক সভ্যতার কেন্দ্র। এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার ছিল, যেটা পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে আশা করি আলেকজান্দ্রিয়া কি বা আলেকজান্দ্রিয়া কে পত্তন করছে, মানে কে শুরু করছে আর কি এই অঞ্চলটা, এবং এই অঞ্চলটা কেন বিখ্যাত সেটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তো তারপর দেখো অবৈদিত মানে হচ্ছে জানা নেই এমন বা অজ্ঞাত বা অজানা এরকম কিছু। হ্যাঁ, তারপর দেখো ইউরোপীয় রেনেসাঁস। ইউরোপীয় রেনেসাঁস মানে কি জানো? 14 থেকে, রেনেসাঁস মানে আমি বলছি আগে একটু ভালো মতো বুঝে নাও, যে খ্রিস্টীয় 14 থেকে 16 শতক ধরে ইউরোপে শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা ও চিন্তা চেতনার ক্ষেত্রে নব জাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে মানুষ আধুনিক যুগের উত্তরণই এই ইউরোপীয় রেনেসাঁসের মেইন কথা। আমি আবারও বলছি, অর্থাৎ 1400 সাল থেকে আর কি, 1401 থেকে একবারে 1699 সাল পর্যন্ত ওই সময়টায় ইউরোপের শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা এবং চিন্তা চেতনার সব মানে একটা স্বাধীনতা পাওয়া গেছে। মানে যে যেভাবে পারতো, যেভাবে চিত্রকর্ম করত, যে যার মতো মন চাইতো সে তার মতো মনে করো যে কোনো কিছু করতে পারতো। অর্থাৎ সেখানে কোনো ধর্মের কোনো বাধা নিষেধ নাই। হ্যাঁ, সেখানে কোনো যে তোমার কোনো নিয়ম, হ্যাঁ, যে কোনো রীতি নীতির কোনো বাধা নিষেধ নাই। একবারে মনে করো সব হচ্ছে একবারে স্বাধীন, মানে সব একবারে সবকিছু নিরপেক্ষ। হ্যাঁ, সবাই সবার মতো যে কোনো কিছু নিয়ে করতে পারবে, কোনো বাধা নিষেধ থাকবে না, এরকম একটা জিনিস ছিল আর কি এই ইউরোপীয় রেনেসাঁসের মধ্যে আর কি। তো তারা হচ্ছে এই তাদের চিন্তা চেতনা বৃদ্ধি করে তারা হচ্ছে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করতে পারছে এই তাদের চিন্তা চেতনার কারণে। অর্থাৎ সেখানে কোনো বাধা ছিল না, যে ধরো চিত্রকর্ম, তাদের কিছু এমন চিত্রকর্ম ছিল যেটা আমাদের ধর্মের মধ্যে কিন্তু সেটা একবারে টোটালি নিষিদ্ধ, কিন্তু সেখানে সেটা উন্মুক্ত করা হয়েছিল। অর্থাৎ সেখানে সবকিছু উন্মুক্ত ছিল। এরকম একটা ব্যাপার ছিল ইউরোপিয়ান রেনেসাঁসের মধ্যে। আচ্ছা, যার কারণে এই নবজাগরণের মাধ্যমে অনেকের অনেক চিন্তা চেতনা উদ্ভব ঘটছে। আর সেই সময়ে অর্থাৎ এই 14 থেকে 16 শতকে আমরা মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ হই, সেটাকেই বলা হয় ইউরোপীয় রেনেসাঁস। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে ফরাসি বিপ্লব, এটা হচ্ছে ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব, যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে এরকম একটা যুদ্ধ হয়েছিল আর কি, যে ফ্রান্সের মানুষের সাথে আর কি, ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব, যেটি 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল দুর্গ, দুর্গ মানে হচ্ছে একটা যুদ্ধের এই আর কি, যুদ্ধের দুর্গ বা যুদ্ধের একটা কি বলে, যেখানে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা হয়, বাস্তিল দুর্গ ও কারাগার কারাগার তারা দখল করে নেয় এবং সমস্ত বন্দীকে তারা মুক্তি করে দেয়। তো এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। তো এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। এই বিপ্লবে নেতৃত্ব দেয় ধনিক শ্রেণী, ধনিক মানে হচ্ছে যারা ধনী ছিল এবং হচ্ছে অত্যাচারিত কৃষক তাদের সহযোগী, অর্থাৎ ধনীরা ছিল প্লাস অত্যাচারিত কৃষক যারা ছিল তারা ছিল তাদের সহযোগী। তো এই বিপ্লবের মেইন যে বাণী ছিল সেটা হচ্ছে মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব আর হচ্ছে সম্পত্তির পবিত্র অধিকার। খুবই 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 গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে যে তোমার ফরাসি বিপ্লবের মেইন উদ্দেশ্যটা কি, এবং এটা কত সালে হয়েছিল? 1789 সালে। এবং এটি ছিল ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব, যেটি হচ্ছে তারা কি করে, বাস্তিল দুর্গ এবং হচ্ছে কারাগার তারা দখল করে নেয় এবং সমস্ত বন্দীদেরকে মুক্তি করে দেয়। এবং এই বিপ্লবের নেতৃত্ব দেয় হচ্ছে ধনিক শ্রেণী এবং অত্যাচারিত কৃষকরা ছিল তাদের সহযোগী। এবং এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব এবং তাদের সম্পদের পবিত্র অধিকার। এবং এই বিপ্লবের ফলে সামন্তবাদের, অর্থাৎ সামন্তবাদ মানে হচ্ছে যারা অনেক সময় ধরে কি করতো, শোষণ করতো, শাসনের নামে যারা শোষণ করতো তাদের উৎপাদন হয়। এবং এই এর ফলে একচটিয়া কিছু ব্যবসায়ী ছিল, মানে একচটিয়া তারা পুরো বাজার দখল করে ফেলাইতো, কেউ ব্যবসা করতে পারতো না, এরকম কিছু যারা ব্যবসায়ী ছিল সেই সামন্তবাদের উৎপাদন হয় এই ফরাসি বিপ্লবের ফলে। আশা করছি ফরাসি বিপ্লব তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষায় কোশ্চেন আসলে তোমরা খুব সুন্দরভাবে এই ফরাসি বিপ্লবটা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা।
আশা করছি আমরা আরো আরো কিছু দেখবো। দেখি তোমাদের চ্যাট এবং কমেন্ট দেখে নেই কে কেমন বুঝতেছো বা কে কেমন দেখতেছো। আশা করছি ক্লাসটি খুবই প্রাণবন্ত লাগছে। তাও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকের আমি উত্তর ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। কোনো অংশ যদি না বুঝে থাকো অবশ্যই আমি তোমাদের সেটি বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা এখনো যারা আমাদের ভিডিওটি শেয়ার করো নাই, খুব দ্রুত শেয়ার করে দাও যাতে তোমার সকল বন্ধুরা আমাদের ক্লাসটি করে উপকৃত হতে পারে। শিক্ষার্থীরা একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমরা আবার শুরু করছি। তো আমরা যেখানে ছিলাম শিক্ষার্থীরা, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, অনেকেই দেখছে আমাদের ক্লাসগুলো, একটু সময় নিচ্ছি। আমাদের লাইভটা একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম শিক্ষার্থীরা একটু সময় নিচ্ছি। তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, খেয়াল করবে শিক্ষার্থীরা, যে আমরা ছিলাম হচ্ছে পরবর্তী শব্দার্থ টিকার মধ্যে আমরা ছিলাম। তো দেখো এখন আমরা জানবো হচ্ছে, একটু আগে আমরা জানছিলাম হচ্ছে ফরাসি বিপ্লব, এখন আমরা জানবো হচ্ছে রুশ বিপ্লব সম্পর্কে। তো খেয়াল করো, রুশ বিপ্লব জিনিসটা হচ্ছে 1917 সালের 7ই নভেম্বর বিপ্লবী নেতা লেনিন, বিপ্লবী নেতা লেনিন, তোমাদের যদি চেহারাটা দেখায় এই হচ্ছে সেই লেনিন। তো এই লেনিনের নেতৃত্বে রাশিয়ার সর্বহারা একটা দল ছিল, সর্বহারা নামে একটা দল। তো সেই দলের ভলবেশিক পার্টি, তো এই লেনিনের একটা দল ছিল যেটা নাম হচ্ছে সর্বহারা, সেই দলের নাম হচ্ছে বলবেশিক পার্টি। যেমন এখন হচ্ছে আওয়ামী লীগ যেটা আছে, আওয়ামী পার্টি বা বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর কি। তো সেরকম একটা বলবেশিক নামে একটা পার্টি ছিল। তো সেখানকার জার তন্ত্র, একটা তন্ত্র ছিল, একটা দল ছিল, জার তন্ত্রকে হটিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং তাদের এই বিপ্লবের রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সোশিয়াল, যেটাকে বলে যে সমাজতন্ত্র, যেটাকে বলা হয় কি, যেমন আমাদের হচ্ছে গণতন্ত্র, হ্যাঁ, রিপাবলিক। তাদেরটা হচ্ছে কি জানি বলে, সোশিয়াল একটা কিছু আছে আর কি। আচ্ছা, তো এই মেয়ের উদ্দেশ্য হচ্ছে যে তোমার সমস্ত সম্পত্তি ও উৎপাদনের উপায়ের মালিক হয় জনগণ তথা রাষ্ট্র। অর্থাৎ এই সমাজতন্ত্রের মেইন উদ্দেশ্য ছিল যে সম্পদ এবং উৎপাদন সবকিছুর মালিক হবে জনগণ এবং তথা রাষ্ট্র। এবং এই সমাজতন্ত্রের মেইন উদ্দেশ্য হচ্ছে সবাইকে সমান অধিকার বজায় রাখা আর কি, সবাই সবকিছু সমান সমান ভাগে ভাগ করা। অর্থাৎ এখানে বেশ কিছু মানুষ একবারে ধনী হতে পারবে না, আবার গরিব হতে পারবে না, এরকম না, সবাই মোটামুটি একটা সম্মান থাকে, যেটাকে বলা হয় সোসিও কি জানি একটা আছে, মনে পড়ছে না এখন। আচ্ছা, তো যদি বলছিলাম তোমাদের মনে থাকলে অবশ্যই বলবা, আমাকে কমেন্টে জানাবা। তো তারপর যেটা দেখাচ্ছিলাম যে রুশ বিপ্লব সম্পর্কে আশা করি তোমাদের মোটামুটি ধারণা হয়েছে শিক্ষার্থীরা। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, আমি যেটি দেখাচ্ছিলাম, আচ্ছা পরবর্তীতে দেখো রুশ বিপ্লব আশা করি হয়ে গেছে। তারপর দেখো টাওয়ার অফ লন্ডন, এটি কি ভাইয়া? টাওয়ার অফ লন্ডন মানে কি? এটা দেখো যে টাওয়ার অফ লন্ডন মানে হচ্ছে, এই যে টাওয়ার অফ লন্ডন আমরা দেখতে পাচ্ছি লন্ডনের টেমস নদীর তীরে উত্তর তীরবর্তী একটা রাজকীয় দুর্গ, এবং এর মূল অংশে রয়েছে সাদা পাথরের গম্বুজ, এবং এটি নির্মিত হয় 1078 সালে। তো এক সময় এই দুর্গটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই গল্পে টাওয়ার অফ লন্ডনে মানুষ কোহিনূর, এই যে তোমরা এই যে কোহিনূর দেখতে পাচ্ছ, এই কোহিনূর দেখতে এই টাওয়ার অফ লন্ডনে মানুষ ভিড় করে। এই কোহিনূর দেখতে টাওয়ার অফ লন্ডনে, এখানে এই কোহিনূরটি বিশ্বের সবচেয়ে দামি একটা হীরা, যেটি এই কোহিনূর দেখতে এই টাওয়ার অফ লন্ডনে অনেক মানুষ এখানে ভিড় করে। তারপর গোচরীভূত মানে হচ্ছে অবগত বা পরিজ্ঞাত বা জানা। তারপর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড, সেরকমই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের সবচেয়ে, যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এবং এটি প্রতিষ্ঠিত হয় 1200 শতকের প্রথম দিকে। শিল্পকলা, প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর এবং অ্যাশমোলিয়ান মিউজিয়াম, আমরা যদি এই গল্পের মধ্যে দেখবো যে অ্যাশমোলিয়ান নামে একটা মিউজিয়াম আছে, এই সবকিছু এই বিশ্ববিদ্যালয়েরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা সবকিছু জানবো ইনশাল্লাহ। তো তারপর দেখো আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অ্যাশমোলিয়ান মিউজিয়াম সম্পর্কে একটু জানবো। তো এই অ্যাশমোলিয়ান মিউজিয়াম আমি যদি একটু দেখাই তোমাদের, আগে একটু দেখে আনি যে অ্যাশমোল জিনিসটাকে, আগে একটু এই সম্পর্কে জেনে নেই। যে অ্যাশমোল ছিল একজন ইংরেজ পুরাকীর্তি ও সংগ্রাহক, যে 1617 থেকে 1692 সালে মৃত্যুবরণ করছে। তিনি রসায়ন ও পুরাকীর্তি বিষয়ে কয়েকটি বই লেখেন এবং তার সংগ্রহগুলি দিয়েই পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোল মিউজিয়াম।
তো অ্যাশমোর মিউজিয়াম যে শুধু সে তার কারণে হয়েছে সেরকম না। অ্যাশমোর মিউজিয়াম এটি তার নাম অনুসারে রাখা হয়েছে, কিন্তু তোমার ব্যাপারটা হচ্ছে যে এই সংগ্রহশালায় বর্তমানে অ্যাশমোনিয়াম মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। মানে এটা প্রথমত এটা ভবন হয়েছিল 1679 থেকে 1683 সালে, কিন্তু বর্তমানে এই অ্যাশমোনিয়াম মিউজিয়াম একটু সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1897 সালে। তো যাই হোক, এটার অনেকগুলা তোমার কি ছিল, পুরাকীর্তি বা সংগ্রহকারক ছিল, আমরা এগুলো পরবর্তীতে জানবো। আর ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত এই জাদুঘর ব্রিটেনের জাতীয় জাদুঘর। দেখো, একটা ব্রিটিশ মিউজিয়াম আর একটা হচ্ছে অ্যাশমোনিয়ান মিউজিয়াম। আর অ্যাশমোনিয়ান মিউজিয়াম তোমার যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে তারই একটা অঙ্গ প্রতিষ্ঠান। বাট ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে ব্রিটেনের, অর্থাৎ এই যুক্তরাজ্যের জাতীয় জাদুঘর হচ্ছে এই ব্রিটিশ মিউজিয়াম। তো এই প্রতিষ্ঠা কাল হচ্ছে 1793 সাল। তো সেই সময় ব্রিটিশ সরকার স্যার হ্যান্স স্লোন, তারপর হচ্ছে স্যার রবার্ট কটন এবং আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হ্যালি, এই তিনজন, দেখো তিনটার নাম ভালো মতো মনে রাখবা, যে স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন এবং আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হ্যালি, এই তিনজন মিলে তোমার এই ব্রিটিশ মিউজিয়ামের বই, পান্ডুলিপি, মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি বিশাল অনেক কিছু তারা ব্যক্তিগত সংগ্রহ এবং ক্রয় করে এই জাদুঘর তারা গড়ে তোলে। আর অ্যাশমোনিয়ান মিউজিয়ামের দিক দিয়ে তাকাই, এখানেও তিনজন আছে। তোমাদের যদি বলি যে পিতা পুত্র দুই ট্র্যাডিশন এবং হচ্ছে অ্যাশমোন, এই তিনজন। দেখো, পিতা পুত্র দুই ট্র্যাডিশন আমরা একটু পরেই জানবো, পিতা পুত্র দুই ট্র্যাডিশন এবং হচ্ছে অ্যাশমোন, এই তিনজন মিলে এই অ্যাশমোনিয়ান মিউজিয়াম তারা প্রতিষ্ঠা করেছিল। ঠিক একইভাবে ব্রিটিশ মিউজিয়ামও তিনজন ব্যক্তি মিলে এই ব্রিটিশ মিউজিয়াম তারা প্রতিষ্ঠিত করেছিল। তোমাদের যদি দেখাই, এই যে ব্রিটিশ মিউজিয়ামের গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার ব্রিটিশ মিউজিয়ামের অনেক অনেক পুরাকীর্তি এখানে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা। তো আশা করছি এই শব্দার্থ টিকাগুলো নিয়ে সমস্যা হচ্ছে না। আশা করছি ক্লাসটি খুবই প্রাণবন্ত লাগছে এবং তোমরা অনেকেই এগুলো দেখে উপকৃত হচ্ছ। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, যেটি বলছিলাম তোমাদের, একটু সময় নিচ্ছি কারণ ক্লাসের পাশাপাশি তোমাদের কমেন্ট গুলো দেখতে হয়। আচ্ছা, তো যেটি বলছিলাম, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, যেটি বলছিলাম, তো এরপর আমরা যে শব্দার্থ টিকাগুলো দেখতে পাই সেটি হচ্ছে যে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব মানে হচ্ছে এই বিদ্যায় প্রাচীন মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি নিয়ে গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়, যেটাকে আমরা বলি পুরাতত্ত্ব। মানে প্রাচীন জিনিস নিয়ে গবেষণা করা হয়, সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি আর্চোলজি। তো তারপর হচ্ছে নৃতত্ত্ব মানে হচ্ছে মানব জাতির উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান, যেটাকে আমরা বলি নৃবিদ্যা বা যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। এটা নিয়েও সাবজেক্ট আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তারপর মৎস্যাধার মানে হচ্ছে মাছ পালনের কাছের আধার, মাছের চৌবাচ্চা, জলজ প্রাণী বা উদ্ভিদ সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার, যেটাকে আমরা বলি অ্যাকুরিয়াম। তারপর লুভ মানে হচ্ছে কি জানো, লুভর মিউজিয়াম, যেটাকে ফ্রান্সের জাতীয় জাদুঘর বলা হয়। তোমাদের যদি দেখায় কত সুন্দর এই জাদুঘর, যেটা না গেলে নয়, আমার খুব ইচ্ছা এই লুভর মিউজিয়ামে যাওয়ার। লুভর ফ্রান্সের জাতীয় জাদুঘর এবং আর্ট গ্যালারি। প্যারিসে, ফ্রান্সের যে রাজধানী আছে প্যারিস, এই প্যারিসে অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1546 সালে। তো এই জাদুঘরের চিত্রশিল্পীর সংগ্রহ বিশ্বের অন্যতম সংগ্রহ হিসেবে বিবেচিত, অর্থাৎ অনেক বড় একটা জাদুঘর, যেখানে গেলে তুমি মনে করো হারাও যেতে পারো। ক্লাস 9 আমি এই লুভর মিউজিয়াম সম্পর্কে একটু জানছিলাম আর কি। একটু সময় নিচ্ছি, একজন চ্যাট কমেন্ট করছে। আচ্ছা, পুরাকীর্তি মানে কি জানো? পুরাকীর্তি মানে হচ্ছে পুরাতন জিনিসগুলা সংগ্রহ করা বা সেটা নিয়ে গবেষণা করা। প্রাচীন মুদ্রা বা পুরাকীর্তি মানে হচ্ছে প্রাচীন প্রাচীন যে জিনিসগুলো আছে, শুধু মুদ্রা না, সেখানে হইতে পারে তোমার প্রাচীন কোনো ঐতিহাসিক জিনিস, হ্যাঁ, যেটা আমরা হইতে পারে সেটা ধরো ডাইনোসরের হাড্ডি, মানে পুরান পুরান যতগুলা জিনিস আছে সেগুলি বলা হয় পুরাকীর্তি। আর এই পুরাকীর্তি নিয়ে যে গবেষণা করা হয় সেটা কি বলা হয় পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব। আশা করি বুঝতে পারছো। আর প্রাচীন মুদ্রা তো আমরা বুঝলামই। আচ্ছা, ধন্যবাদ তাসমিনা। আচ্ছা, তারপর দেখো যেটা বলছিলাম, তো লুবনি, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তারপর হার্মিটেজ মানে হচ্ছে সন্ন্যাসীদের নির্জন আশ্রম ও মঠ, অর্থাৎ এখানে সন্ন্যাসীরা কি করতো, নির্জন আশ্রম ও মঠকে বলা হয় এই হার্মিটেজ। আচ্ছা, তারপর যদি দেখাই, এই ছিল আমাদের বিদেশি যত জাদুঘর আছে, এই জাদুঘর নিয়ে আমরা জানলাম। তো কি কি জানলাম আমি, এখানে প্রায় বিশাল বিশাল তিনটা জাদুঘরের কথা বলছে। একটা হচ্ছে আমি যদি তোমাদের দেখাই কি কি জাদুঘর এখানে আমরা আলোচনা করছি, যে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি। দেশি জাদুঘর এখন আমরা জানি, কিন্তু আমরা বিদেশি জাদুঘর গুলো দেখছি। আমরা বিদেশি এখন পর্যন্ত তিনটা জাদুঘর দেখছি। প্রথমত আমরা দেখছি হচ্ছে অ্যাশমোল মিউজিয়াম অ্যাশমোল মিউজিয়াম 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 যেটা হচ্ছে তোমার
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান, এটা বিশ্ববিদ্যালয়। আমরা এই গল্পে দেখছি, আমরা সবকিছু ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর আমরা এই গল্পে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তোমার ব্রিটিশ মিউজিয়াম নিয়ে আলোচনা করছি, ব্রিটিশ মিউজিয়াম নিয়ে আলোচনা করছি। তারপর আমরা আলোচনা করছি হচ্ছে লুভর মিউজিয়াম নিয়ে, লুভর মিউজিয়াম নিয়ে আলোচনা করছিলাম। লুভো বানানটা কিন্তু একটু টাফ, লুভো মিউজিয়াম। আমরা আরো কিছু দেশি বিদেশি আমরা জাদুঘরগুলো দেখবো। তো এখন আমাদের কয়েকটা বিদেশি জাদুঘর এখন আলোচনা করব। তো প্রত্যেকটা জাদুঘর কিন্তু তোমাদের ভালোভাবে কুটিয়ে কুটিয়ে দেখতে হবে, যাতে তোমাদের কারো কোনো সমস্যা না থাকে শিক্ষার্থীরা। আচ্ছা, তো যেটি বলছিলাম, তোমাদের একজন কমেন্ট করেছে এখানে, দেখে নেই। আচ্ছা, ক্লাস ভালো হচ্ছে স্যার, আচ্ছা খুবই ধন্যবাদ তৌফিক আল মাহমুদ। আচ্ছা, তো পরবর্তীতে দেখো যেটি বলছিলাম, আচ্ছা তো পরবর্তীতে যেটি দেখাচ্ছিলাম যে আমাদের আরো কিছু শব্দার্থ টিকা দেখবো, কারণ আমাদের এই জাদুঘরে কেন যাবো, এই গল্পটি পড়ার আগে আগে আমাদের এই শব্দার্থ টিকা সম্পর্কে ভালো জ্ঞান লাগবে, তাহলে আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো শিক্ষার্থীরা। তো তারপর দেখো যেটি বলছিলাম যে পরবর্তীতে আমরা যেগুলো দেখবো, যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, এটি বাংলাদেশ আমাদের দেশীয় জাদুঘর, আমাদের দেশের জাদুঘর, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর, এবং এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর। যেমন ফ্রান্সের জাতীয় জাদুঘর হচ্ছে তোমার লুভর মিউজিয়াম, তারপর হচ্ছে তোমার ব্রিটিশের বা যুক্তরাজ্যের জাতীয় জাদুঘর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, সেরকম বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে, মানে বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর, যেটি হচ্ছে ইতিহাসের, যেটি তোমাদের দেখায় শাহবাগে অবস্থিত। এটি হচ্ছে দেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, শিল্পকলা, প্রাকৃতিক ইতিহাসের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার কাজে এটি নিয়োজিত। এবং 1913 খ্রিস্টাব্দে, আমি আবারও বলছি 1913 খ্রিস্টাব্দে এই ঢাকা জাদুঘর হিসেবে এর যাত্রা শুরু করে। বর্তমানে এটি ঢাকা মহানগরের শাহবাগে এই জাতীয় জাদুঘর অবস্থিত। তারপর আমরা যেটি দেখবো সেটা হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর। আচ্ছা ভাই, জাতিতাত্ত্বিক মানে কি? এই জাদুঘর বাংলাদেশের একটা অন্যরকম জাদুঘর। কেন ভাইয়া? কারণ চট্টগ্রামের আগ্রাবাদে আমি যদি দেখাই যে জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত, এই জাদুঘরটি 25টি, বাংলাদেশে মনে রাখবে, বাংলাদেশের 25টা এবং বিদেশের 5টা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এই জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন এখানে প্রদর্শন আছে। অর্থাৎ বাংলাদেশের 25টা এবং বিদেশি 5টা, টোটাল 30টা জাতি, 30টা ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর এখানে আমরা তাদের বিভিন্ন সংগ্রহশালা, তাদের বিভিন্ন পোশাক, তাদের বিভিন্ন সংস্কৃতি, তাদের বিভিন্ন ঐতিহ্য, হ্যাঁ, তাদের বিভিন্ন নিদর্শন, এই জিনিসগুলো এই জাতিতাত্ত্বিক জাদুঘরে আমরা দেখতে পাই। তারপর আমরা যেটা দেখবো ঢাকা নগর জাদুঘর, যেটা হচ্ছে ঢাকা, তোমাদের যদি দেখাই, ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত এই জাদুঘরটি নগর ভবন, তোমরা অনেকেই হয়তো বা কিছু, গুলিস্তানের পাশে হচ্ছে সেই নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর কি, সেটার মেইন অফিস নগর ভবন, যেটির মধ্যে এই ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। এবং এর লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে ঢাকা নগরের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখা। এবং এই জাদুঘরটা হচ্ছে ঢাকা সংক্রান্ত বেশ কিছু বই প্রকাশ করেছে। তো মজার ব্যাপার হচ্ছে এই জাদুঘরে ঢুকতে মাত্র 2 টাকা লাগে। হ্যাঁ, তো তোমরা যে কেউ চাইলে এই ঢাকা নগর জাদুঘরে কিন্তু যেতে পারো এবং ঢাকা সম্পর্কে অনেক জ্ঞান আহরণ করতে পারো। আমি অবশ্য যাইনি, কিন্তু আমার খুব ইচ্ছা এই ঢাকা নগর জাদুঘরে যাওয়া। তো তোমরা সবাই এই জাদুঘরগুলো ভিজিট করবে, তাহলে অনেক কিছু জানতে পারবা। আচ্ছা, আশা করছি আমরা এই শব্দার্থ টিকাগুলো বুঝতে পারছি। আচ্ছা, অনেকেই দেখছে, অনেকেই কমেন্ট করছে। আচ্ছা, তো যারা আমাদের ক্লাসগুলো এখনো শেয়ার দাও নাই, তোমাদের বন্ধুদের সকলে শেয়ার দিয়ে দাও। তাহলে দেখো, এখন পর্যন্ত আমরা দেশি জাদুঘর, অর্থাৎ আমাদের দেশে তিন রকমের জাদুঘর দেখলাম শিক্ষার্থীরা। একটু সময় নিচ্ছি। আমরা 3 রকমের জাদুঘর অলরেডি দেখে ফেলছি। কি কি জাদুঘর দেখছি আমরা একটু দেখি। আমাদের দেশের মধ্যে আমরা যেটা দেখেছি, যে বাংলাদেশের জাতীয় জাদুঘর, আমাদের জাতীয় জাদুঘর, বা শুধু জাতীয় জাদুঘর লিখি তাইলে হবে, আমাদের দেশের জাতীয় জাদুঘর দেখছি, দেখেছি। তারপর আমরা দেখেছি হচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর, তারপর আমরা দেখছি হচ্ছে ঢাকা নগর জাদুঘর। অলরেডি আমরা 3টা দেখে ফেলছি, আমরা আরো কিছু দেখবো। আমরা প্রত্যেকটি ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব। তারপর আমরা যেটা দেখবো শিক্ষার্থীরা, তারপর যদি তোমাদের দেখাই যে মুক্তিযুদ্ধ জাদুঘর,
তো এই মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক একটা জাদুঘর, এই মুক্তিযুদ্ধ জাদুঘর, যেটি হচ্ছে মুক্তিযুদ্ধের নিদর্শন, স্মারক, হ্যাঁ, যেটি এখন বর্তমানে হচ্ছে এটি বিজয় সরণিতে অবস্থিত, কিন্তু এটি প্রথমত সেগুনবাগিচায় ছিল, সেখান থেকে স্থানান্তর করা হয়েছে বিজয় সরণিতে, শের বাংলা নগর বিজয় সরণিতে। তো মুক্তিযুদ্ধের নিদর্শন, স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই জাদুঘরে একটু মিস্টেক আছে। আচ্ছা, এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি উদ্যোগে, এখন বর্তমানে সেটি সরকারি অনেক ফান্ড এই মুক্তিযুদ্ধ জাদুঘরে দেওয়া হয়েছে। তো মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সবার সামনে তুলে ধরার জন্যই তুলে ধরার কাজে এই জাদুঘর অনন্য অবদান রাখছে। তো এই জাদুঘরটি আমি আবারও বলছি, আগে ছিল সেগুনবাগিচায়, কিন্তু বর্তমানে এটি তোমার শেরেবাংলা নগরের বিজয় সরণিতে এটি স্থানান্তর করা হয়েছে। তারপর যদি দেখায় বঙ্গবন্ধু জাদুঘর, তো বঙ্গবন্ধু জাদুঘর, এই বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাসভবনকে 1997 সালে জাদুঘর হবে, একটু মিস্টেক হয়েছে বানানটা। আচ্ছা, তো 1997 সালে জাদুঘরে এটি রূপান্তর করা হয়। তো এই জাদুঘরে কি কি ছিল? এই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের অনেক দুর্লভ ছবি, অনেক ছবি, এবং তার জীবনের শেষ কিছু স্মৃতিচিহ্ন এবং তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেমন কি ছিল, সে যে চশমা পরতো সেটি, হ্যাঁ, তারপর হচ্ছে সে যে বই পড়তো সেটি, সে যে পোশাক পরতো, কিছু পোশাকও সেখানে আছে, তারা যেখানে বসে ভাত খেতো বা যেখানে বসে তারা ডিনার করতো, লাঞ্চ করতো, সেই গোল টেবিল সবকিছু, তার সেই চেয়ারে বসে যে একটু হেলান দিত, সেই জিনিসগুলো, তার ব্যবহারের সবকিছুই সেখানে আছে। এখনো সেখানে আমি গেছিলাম, অনেকবারই গেছি সেখানে, এখনো গেলে মনে হয় যে কত মানে একটা, যে আমাদের জাতির পিতা কতটা কি আমাদের সে কিভাবে লাইফ গুলো স্পেন্ড করতো, এত বড় মানুষ হয়েও কিভাবে আমাদের মতো নর্মাল জীবন যাপন করতো, সেটা সেই তার এই ধানমন্ডির বাসভবনে গেলে আমরা দেখতে পাই। তো আসলে সে খুবই খুবই ভালো মানুষ ছিল, কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হয়েছে, যেটা খুবই একটা আমাদের জন্য খুবই দুঃখের একটা বিষয় ছিল। আচ্ছা, তো তোমরা সবাই সেই জাদুঘরে যাবে এবং দেখবে। তো সেই জাদুঘরে গেলে অনেক মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং তার জীবন সম্পর্কেও অনেক কিছু জানতে পারবে শিক্ষার্থীরা। তারপর দেখো বিজ্ঞান জাদুঘর। বিজ্ঞান জাদুঘর হচ্ছে ঢাকায় অবস্থিত। এই জাদুঘর আমি যদি দেখাই তোমাদের, এই বিজ্ঞান জাদুঘর, তো এই ঢাকায় অবস্থিত এই জাদুঘরের প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে, তোমাদের যদি দেখাই, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, শুধু বিজ্ঞান জাদুঘর না, এটার মেইন প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এই বিজ্ঞান জাদুঘরের মধ্যে ভৌত বিজ্ঞান, শিল্প প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি, মজার বিজ্ঞান ইত্যাদি গ্যালারি ছাড়াও এখানে আছে হচ্ছে সায়েন্স পার্ক, তারপর হচ্ছে আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, বিজ্ঞান গ্রন্থাগার ইত্যাদি এই জিনিসগুলোর মধ্যে আছে। অর্থাৎ এই জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনমূলক কাজে প্রণোদনা দিয়ে থাকে। তো এখানে গেলে দেখবে একটা জিনিস আছে খুবই মজার, আমি একবার গেছিলাম, সেটার মধ্যে একটা জিনিস আছে যে তুমি দাঁড়াবা, তোমার শুধু জাস্ট কলাটা দেখা যাবে, আর কিছু দেখা যাবে না, মানে খুব মজার এখানে ইনভেনশন গুলো এখানে দেখানো আছে, এবং এখানে বিভিন্ন গ্রহ নক্ষত্রের জিনিসগুলো এখানে আছে আর কি, যে এখানে গেলে মানে বিজ্ঞান সম্বন্ধে অনেক জিনিসগুলো তুমি এখান থেকে ধারণা পাবে। তো আশা করছি আমরা এখন যেটা যেটা জানলাম, লিখে ফেলি যে মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর এবং হচ্ছে বিজ্ঞান জাদুঘর, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জেনেছি। আমরা একটু লিখে ফেলি যে আমরা কি কি জাদুঘর সম্পর্কে জানলাম এখন। একটু লিখে ফেলি আগে, যে আমরা এখানে জানলাম হচ্ছে যে তোমার তিনটা জাদুঘর, একটি হচ্ছে তোমার বঙ্গবন্ধু জাদুঘর বা মুক্তিযুদ্ধ জাদুঘর একটু জানলাম আমরা, মুক্তিযুদ্ধ জাদুঘর। তারপর একটু হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর, যেটা হচ্ছে বঙ্গবন্ধু বাসভবন আর কি, যে বাসভবনে তারা সপরিবার সহ থাকতো, বঙ্গবন্ধু জাদুঘর। তারপর আমরা জানলাম হচ্ছে শিক্ষার্থীরা, এখন আমরা জানলাম হচ্ছে তোমার আরেকটি জাদুঘর সম্পর্কে জানছি, সেটা হচ্ছে বিজ্ঞান জাদুঘর। ক্লাসটি আমাদের রেকর্ড থাকবে, তোমরা রেকর্ডকৃত ক্লাস থেকে একবারে শুরু থেকে মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা একটু ভালো মতো দেখবে, যাতে এই জিনিসগুলো নিয়ে কারো কোনো সমস্যা না থাকে। তো আমরা আরো কিছু জাদুঘর সম্পর্কে এখন জানবো, প্রত্যেকটি জাদুঘর ইনশাআল্লাহ আমরা খুঁটিয়ে দেখার চেষ্টা করবো। তো তারপর দেখো আমরা যে জাদুঘর দেখবো, সামরিক জাদুঘর। আচ্ছা ভাই, সামরিক জাদুঘরটা কি? আবার সামরিক জাদুঘর হচ্ছে, এই যে দেখো তোমার, এটাও বিজয় সরণির পাশে এই সামরিক জাদুঘরটা অবস্থিত, শেরেবাংলা নগরে এটা আছে। মিরপুর, আগে ছিল মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1987 সালে। পরবর্তীতে এটি শহরের কেন্দ্রস্থল বিজয় সরণি অর্থাৎ শেরেবাংলা নগর বিজয় সরণিতে এই সামরিক জাদুঘর এটি স্থানান্তর করা হয়। তো এই সামরিক জাদুঘর এখানেও আমি গিয়েছিলাম। তো এই প্রাচীন যুগের সমরাস্ত্র, ট্যাঙ্ক,
পূজার সহ নানা ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র এবং 18 শতক থেকে এ পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন কামান, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন স্মারক ইত্যাদি দেখার সুযোগ এই জাদুঘরে আছে। তোমরা সবাই এখানে যাবা, এটা সবার জন্য উন্মুক্ত, এটা সবার জন্য ফ্রি, আর ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না এই জাদুঘরে আর কি। হ্যাঁ, এটা খুব মজার একটা বিষয় আর কি। আচ্ছা, তারপর যেটি দেখবো যে বরেন্দ্র জাদুঘর। এই বরেন্দ্র জাদুঘর এটি হচ্ছে বাংলাদেশের, মনে রাখবে খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর হচ্ছে এই বরেন্দ্র জাদুঘর, যেটি 1910 সালে প্রতিষ্ঠিত হয়। আর ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রায় কোশ্চেন আসে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর কি, সেটা হচ্ছে ভাইয়া এই বরেন্দ্র জাদুঘর। আমরা যদি দেখতে পাই স্ক্রিনে দেখবো যে এই বরেন্দ্র জাদুঘর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর, যেটি হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1910 সালে, রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। এবং এই জাদুঘর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এখানে আছে ভাস্কর্য, খোদিত লিপি, পাণ্ডুলিপি ও প্রাচীন মুদ্রার মূল্যবান সংগ্রহ এখানে আমরা দেখতে পাই। তো বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, শিল্পকলা ও প্রত্নতত্ত্ব ইত্যাদি সম্পর্কে গবেষণায় এইগুলি আকর উপাদান হিসেবে গণ্য। তারপর আমরা দেখতে পাই হচ্ছে বলদা গার্ডেন। তো এই বলদা গার্ডেন, এটি যদি তোমাদের দেখাই, এই যে বলদা গার্ডেন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঢাকা মহানগরের ওয়ারিতে অবস্থিত, অর্থাৎ আমার বাসার পাশেই বলতে গেলে এটি অবস্থিত। এটি একাধারে উদ্ভিদ উদ্যান ও জাদুঘর, এবং এটা আসলে কোনো জাদুঘর এরকম ভাবে বলা যায় না, এটা হচ্ছে একটা উদ্ভিদ উদ্যান, অর্থাৎ গাছালি নিয়ে একটা জাদুঘর। অর্থাৎ এখানে অনেক রকমের, আমি গিয়েছিলাম, একবার গিয়েছিলাম আর কি, তো সেখানে হচ্ছে অনেক বিভিন্ন রকমের গাছ তুমি দেখতে পাবা। অর্থাৎ বাংলাদেশে এমন অনেক অনেক প্রজাতির গাছ আছে যেটা হয়তো আমরা নাম জানিও না, চিনিও না। তো সেরকম গাছ এই বলদা গার্ডেনে আছে, যেটি হচ্ছে নির্মাণ করেছিল, অর্থাৎ যেটি কিনেছিল বা যেটি প্রতিষ্ঠিত করেছিল, সে হচ্ছে ভাওয়ালের জমিদার ছিল এবং তার নাম হচ্ছে নরেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি 1909 সালে এই এই পুরো জায়গাটি তিনি প্রতিষ্ঠিত করেন। কিন্তু পরবর্তীতে এই জাদুঘর অনেক নিদর্শন এবং বাংলাদেশের জাতীয় জাদুঘরে পরবর্তীতে এর অনেক নিদর্শন কি করা হয়, স্থানান্তর করা হয়। আচ্ছা, তো বলদা গার্ডেন দেশি বিদেশি অনেক প্রজাতির গাছপালা ও আকর্ষণীয় সংগ্রহ এই বলদা গার্ডেনে আছে। তো তোমাদের যদি কেউ পাশাপাশি থাকো, যাবা, সেখানে অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছ সম্পর্কে তোমরা সেখানে ধারণা নিতে পারবা। তো আসলে এটাকে আমরা ওইভাবে জাদুঘর বলতে পারি না, এটাকে সাধারণত আমরা উদ্ভিদ উদ্যান এবং জাদুঘর হিসেবে গ্রহণ করতে পারি। তো অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে তো এই বলদা গার্ডেন তোমার সবচেয়ে প্রাচীন জাদুঘর, আমরা বলতে পারি, কিন্তু আসলে এটা জাদুঘর নয়, বরং এটি হচ্ছে জাদুঘরের মতো, কিন্তু প্রাতিষ্ঠানিক একটা জাদুঘর হচ্ছে এই বরেন্দ্র জাদুঘর। কিন্তু দেখো বলদা গার্ডেন, এখানে কিন্তু বলদা গার্ডেন জাদুঘর এভাবে কিন্তু লেখা নাই, এটাকে আমরা জাস্ট মুখে মুখে বলি যেটা জাদুঘর, কারণ এটার প্রাতিষ্ঠানিক ভাবে এটার কোনো জাদুঘরের নামটা এই বলদা গার্ডেনে নাই। জাস্ট দেখবা যে সেখানে লেখা আছে বলদা গার্ডেন, নট জাদুঘর। তাইলে আমরা বলতে পারি যে জাদুঘর হিসেবে সবচেয়ে বাংলাদেশের প্রাচীন জাদুঘর হচ্ছে এই বরেন্দ্র জাদুঘর। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে তোমার বাংলাদেশের জাতীয় জাদুঘর। কিন্তু এই বলদা গার্ডেন কিন্তু আমরা ওইভাবে জাতীয় জাদুঘরের মর্যাদা দিতে পারি না, কিন্তু এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে উদ্ভিদ জাদুঘর বা উদ্ভিদ উদ্যান। আশা করছি বুঝতে পারছো। তো এখান থেকে দেখো শিক্ষার্থীরা, আমরা যে জিনিসগুলো জানলাম, আমরা আরো 3টা জিনিসের নাম এখানে জানলাম, আমরা লিখে ফেলি সেগুলো। আমি উপর দিকে দেখাচ্ছি, এখানে জায়গা নাই। সেটা হচ্ছে সামরিক জাদুঘর, দেখা যাচ্ছে হয়তোবা, সামরিক জাদুঘর। তারপর আমরা এখানে দেখলাম হচ্ছে বলদা গার্ডেন। বলদা গার্ডেন আসলে কোন জাদুঘর না, কিন্তু এই গল্পের মধ্যে আছে আর কি, বলদা গার্ডেন। তারপর আমরা আরেকটি দেখলাম, সেটি হচ্ছে তোমার বলদা গার্ডেন লাস্টে রেখেছি। তারপর আমরা আরেকটা দেখলাম হচ্ছে বরেন্দ্র জাদুঘর। তো কত কত জাদুঘরের কথা এখানে বলছে, যেটি তোমাদের গল্পটি না পড়লে খুবই 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 মিস করবে তোমরা। এই জাদুঘরগুলো আমরা এখানে দেখতে পাই। একটু সময় নিচ্ছি তোমাদের কমেন্ট গুলো পড়ে আসি, কে কি কমেন্ট করছে। আচ্ছা, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। তো আমরা এখন যেটা দেখবো, আমরা পরবর্তী যে জাদুঘরগুলো দেখবো, সেটি হচ্ছে, একটু খেয়াল করবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা জাদুঘর আছে, এবং যে জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে, অর্থাৎ 25 বছর উপলক্ষে 2003 সালে রজত জয়ন্তী হয়েছিল। তো এই রজত জয়ন্তী উপলক্ষে তিনি এই আনিসুজ্জামান, যিনি হচ্ছে এই জাদুঘরে কেন যাবো, অর্থাৎ ঐতিহ্যায়ন একটা স্মারক পুস্তিকা সম্পাদনা করেন আর কি, লেখেন আর কি, এবং শামসুল হোসেন কর্তৃক সম্পাদনা ছিল, যেটির নাম ছিল ঐতিহ্যায়ন। হ্যাঁ, তো যাই হোক, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক এই যে এই চট্টগ্রাম জাতীয় জাদুঘর আর কি, ইতিহাস বিভাগ কর্তৃক হস্তান্তরিত ছোট সংগ্রহ নিয়ে 1973 সালে
সালে এটি যাত্রা শুরু করে এবং 2003 সালে এটি হচ্ছে কত 2003 সালে রজত জয়ন্তী, অর্থাৎ তোমার 25 বছর পূর্তি হয়তো হয়েছিল আর কি, 25 তো হয় না, 30, অর্থাৎ 78 সালে একবার পারফেক্ট ভাবে শুরু করছিল আর কি, কিন্তু যাত্রা শুরু করেছিল 1973 সালে। এই জাদুঘরে যেটি আছে যে টার্সিয়ারি যুগের মাছের জীবাশ্ম আছে, বাংলাদেশে বিভিন্ন প্রত্নক্ষেত্রের উৎখননকৃত শিল্প বস্তু এখানে আছে, বস্তু হবে। তারপর হচ্ছে প্রাচীন মধ্যযুগের মুদ্রা আছে, এবং শিলালিপি আছে, ভাস্কর্য মানে এখানে একটু ভুল আসছে, খুবই দুঃখিত শিক্ষার্থীরা, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, লোকশিল্প ইত্যাদি নিদর্শন ও মুক্তিযুদ্ধের কিছু দলিলপত্র এখানে আমরা দেখতে পাই। এছাড়া এখানে একাডেমিক প্রদর্শনী, সেমিনার ও প্রকাশনার ক্ষেত্রে এই জাদুঘর সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে, অর্থাৎ এটা একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা জাদুঘর, যেটা ইতিহাস বিভাগ কর্তৃক এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব হচ্ছে ভারত ও পাকিস্তান নামে দুটো রাষ্ট্র গঠন হবে, এর লক্ষ্যে ভারতকে ধর্মীয় প্রাধান্যের ভিত্তিতে এবং ভারত এবং পাকিস্তান দুইটাকে দুই রাষ্ট্রকে এই ধর্মের ভিত্তিতে ভাগ করার একটা রাজনৈতিক মতবাদ, যেটা হচ্ছে 20 দশকের অর্থাৎ 19 শতকে, 19-এর পরবর্তীতে 20 শতক আর কি, 1901 থেকে 1999 সাল পর্যন্ত হচ্ছে, সরি 2000 সাল পর্যন্ত 20 শতক। এই সময় 40-এর দশকে অর্থাৎ 1947 সালের 43 সালের দিকে হয়তো বা এই ধারণার উদ্গাতা ছিলেন তদানীন্তন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না, যিনি এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন। এবং এর ফলে দুটো দেশ 1947 সালে বিভক্ত হয়, একটা হচ্ছে তোমার ইন্ডিয়া এবং একটা হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানকে দুটো অংশে ভাগ করা হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আচ্ছা, তারপর হচ্ছে কলকাতা জাদুঘর। কলকাতা জাদুঘর হচ্ছে, বা এটার আরেকটা নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতের ভারতীয় জাদুঘর নামেও এটি সমধিক পরিচিত। তোমাদের যদি দেখায়, এই যে এটাই হচ্ছে কলকাতা মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম, কতগুলো নাম দেখছো একসাথে, 3টা নাম, কলকাতা জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর নামে এটি সমধিক পরিচিত। এখানে এটি হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত এবং 1814 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং এটি ভারতীয় উপমহাদেশে, মনে রাখবে খুব 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 গুরুত্বপূর্ণ কথা, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে মানে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জাদুঘর ছিল এই কলকাতা জাদুঘর। তাহলে দেখো এখান থেকে আমরা আরো দুইটা জাদুঘর পাইলাম, যেটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে একটা, যেটা হচ্ছে চট্টগ্রাম জাদুঘর, আমাদের দেশে একটা আছে যেটা হচ্ছে চট্টগ্রাম জাদুঘর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, এখানে জায়গা সংকট দেখে আমি একটু ছোট ছোট করে লিখছি আর কি, বিশ্ববিদ্যালয় জাদুঘর, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের দেশীয়। আর আমরা আরেকটা বিদেশি জাদুঘর পেলাম, যেটা হচ্ছে তোমার কলকাতা জাদুঘর বা কলকাতা মিউজিয়াম, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা জাদুঘর। আশা করছি বুঝতে পারছো। আর কলকাতা জাদুঘরকে বলা হয় ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জাদুঘরের মধ্যে অন্যতম একটি জাদুঘর হচ্ছে এই কলকাতা জাদুঘর। আচ্ছা, তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো আশা করছি আমরা এই ক্লাসগুলো বুঝতে পারছি আর কি। পরবর্তীতে দেখো যে স্থাপত্য মানে হচ্ছে ভবন বা প্রাসাদ ইত্যাদি স্থাপনের কাজ বা এই সংক্রান্ত কলা কৌশল বা বিজ্ঞান। তারপর ভাস্কর্য মানে হচ্ছে ধাতু বা পাথর ইত্যাদি খোদাই করা শিল্প, অথবা এটাকে বলা হয় মূর্তি নির্মাণ করা বা স্কাল্পচার। তারপর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ, কলকাতার ময়দানের দক্ষিণ কোণে সুরম্য শ্বেত পাথরে, তোমাদের যদি দেখায় এই যে এরকম সুরম্য মানে সাদা, সুরম্য মানে হচ্ছে একটু মার্বেল টাইপের, শ্বেত পাথরে, সাদা পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ অপূর্ব স্থাপত্য শৈলীর একটা নিদর্শন, অর্থাৎ খুব সুন্দর একটা নিদর্শন, যেটা আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হিসেবে দেখতে পাই। এছাড়া আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে গ্রেকো রোমান মিউজিয়াম, যেটি হচ্ছে আলেকজান্দ্রিয়া, মিশরের আলেকজান্দ্রিয়া, যেটা বললাম তোমাদের যে উত্তর তীরবর্তী একটা প্রধান সমুদ্র বন্দর, যেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া অবস্থিত। এই গ্রেকো রোমান মিউজিয়াম যেটি তোমাদের দেখাই, এই যে এই মিউজিয়ামটি হচ্ছে গ্রেকো রোমান মিউজিয়াম, যেটি 1892 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং এতে খ্রিস্টপূর্ব, মনে রাখবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পুরাতন নিদর্শন সহ প্রাচীন প্রাচীন গ্রিক রোমান সভ্যতার অনেক নিদর্শন এখানে সংরক্ষিত আছে এই গ্রেকো রোমান মিউজিয়াম। এই জন্য এটাকে বলা হয় গ্রেকো রোমান মিউজিয়াম, যেটি মিশরের আলেকজান্দ্রিয়া অবস্থিত। এবং আরেকটি আছে কায়রো মিউজিয়াম, যেটি হচ্ছে মিশরের কায়রোতে অবস্থিত। হ্যাঁ, যেটি হচ্ছে কায়রো মিউজিয়াম, এটি হচ্ছে মিশরীয় জাদুঘর নামেও এই কায়রো মিউজিয়ামটি পরিচিত। আচ্ছা,
এটি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এতে প্রায় 1,20,000 প্রদর্শনী এখানে রয়েছে। তো এখন দেখো আমরা যে আরো কয়েকটা জাদুঘর সম্পর্কে জানলাম। একটা হচ্ছে তোমার গ্রেকো রোমান মিউজিয়াম, গ্রেকো রোমান মিউজিয়াম, তারপর হচ্ছে কায়রো মিউজিয়াম, আরেকটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে ভিক্টোরিয়া হল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা একটা আকর্ষণীয় জায়গা আর কি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেমোরিয়াল আর কি, এখানে লেখা দেখা যাচ্ছে না, নিচে লেখাগুলো মেমোরিয়াল, আমি একটু মুখে বলে দিচ্ছি, মেমোরিয়াল হল উপরে লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে না হয়তো, বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তোমরা দেখলে মোটামুটি বুঝতে পারবে আশা করছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দেশি বিদেশি জাদুঘর। এছাড়া আমরা যেটি দেখতে পাই এই গল্পের মধ্যে আমরা আরো যে জিনিসগুলো দেখতে পাই, খেয়াল করবে যে সেটি হচ্ছে তো এই হচ্ছে আমাদের শব্দার্থ টিকা। তো মোটামুটি দেখো শিক্ষার্থীরা, আমরা কতগুলো জাদুঘর সম্পর্কে এখানে ধারণা পেলাম, যে আমাদের বিদেশি জাদুঘরের মধ্যে আছে অ্যাশমল, তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাশমল মিউজিয়াম। তারপর আমরা ব্রিটিশ মিউজিয়াম সম্পর্কে আলোচনা করলাম, লুভর মিউজিয়াম সম্পর্কে আলোচনা করলাম, কলকাতা জাদুঘর সম্পর্কে আলোচনা করলাম, গ্রেকো রোমান, কায়রো এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে আমরা বিদেশি অর্থাৎ আমাদের দেশের বাইরে যে জাদুঘরগুলো আমরা আলোচনা করলাম। এছাড়া আমরা আরেকটি জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। তোমাদের যদি বলে থাকি টাওয়ার অফ লন্ডন, যেটি 1075 সালে প্রতিষ্ঠিত হয়, টাওয়ার অফ লন্ডন, যেটিও তোমাদের দেখাইছি আর কি, যেখানে মানুষ কোহিনূর দেখতে ভিড় জমায়, কোহিনূর দেখতে টাওয়ার অফ লন্ডনে মানুষ ভিড় জমায়, মনে রাখবে। তো এগুলি হচ্ছে আমাদের বিদেশির মধ্যে আমরা দেখতে পাই, এবং আমাদের দেশের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে জাতীয় জাদুঘর, তারপর হচ্ছে তোমার জাতিতাত্ত্বিক জাদুঘর যেটি চট্টগ্রামে অবস্থিত, ঢাকা নগর জাদুঘর, তারপর মুক্তিযোদ্ধা জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, সামরিক জাদুঘর, মহাজা গার্ডেন, বরেন্দ্র জাদুঘর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, প্রত্যেকটা জাদুঘর নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের দেশীয় অর্থাৎ আমাদের বাংলাদেশি জাদুঘর, আর এই হচ্ছে বিদেশি জাদুঘর। তার মধ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং হচ্ছে তোমার এই কলকাতা জাদুঘর, যেটি হচ্ছে তোমার ইন্ডিয়া অবস্থিত অথবা আমাদের এই ভারতবর্ষের মধ্যে আলোচনা করা হয়েছে, আর বাকিগুলো হচ্ছে একবারে টোটালি একবারে আমাদের দেশের বাইরের জাদুঘরগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এছাড়াও আমরা যেটি দেখবো আজকে সেটি হচ্ছে, এখন আমরা আলোচনা করবো হচ্ছে গল্পের গুরুত্বপূর্ণ কথাগুলা, গুরুত্বপূর্ণ টিকাগুলো আমরা একটু দেখবো, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে বুঝতে পারো শিক্ষার্থীরা। এখন আমরা আলোচনা করবো হচ্ছে কিছু গল্পের গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ উক্তি, যেটি আমরা একটু দেখবো ভালোভাবে। খেয়াল করবে যে এই মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন, মিউজিয়ামকে আমরা জাদুঘর কেন বলি? এই উক্তিটা হচ্ছে গভর্নর মুনায়েম খান, অর্থাৎ তখনকার যে গভর্নর ছিল সে গভর্নরের নাম হচ্ছে মুনায়েম খান। জ পলায়ে সজীবতি, এটা একটা প্রবাদ, এবং এটা মানে হচ্ছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, এরকম একটা উক্তি ছিল আর কি, যে তোমার আনিসুজ্জামান যখন এই জাদুঘর শব্দটা রাখছিল তখন এটা একটা বিতর্ক হয়েছিল, যেটা তোমরা গল্প করলে বুঝতে পারবে যে কি বিতর্ক হয়েছিল বা কি হয়েছিল, সেটা আমি একটু পরে বলবো, সমস্যা নাই। তারপর নতুন শব্দ স্বাধীন দেশগুলোতে নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হয় কেন? কারণ তাদের আত্মপরিচয় দানের প্রেরণায়। অর্থাৎ দেখো বাংলাদেশেও তোমার এই জাতীয় জাদুঘর গুলো পরিচিত হয়, অথবা যে বাংলাদেশ জাদুঘর সেটা নাম দেওয়া হয়, বা এটা কেন প্রতিষ্ঠিত করা হয়? প্রত্যেকটা জাদুঘর স্বাধীন দেশগুলো নিজেরা জাদুঘর প্রতিষ্ঠিত করে কেন? তাদের নিজের পরিচয় দানের জন্য, তাদের যে স্বাধীন দেশ, সে স্বাধীন দেশ হিসেবে তাদের নিজের পরিচয় দেওয়ার জন্য তার এই জাদুঘরগুলা প্রতিষ্ঠিত করে। তারপর আমরা যেটা দেখতে পাই, কিছু সংখ্যাবাচক তথ্য এই গল্পের মধ্যে দেওয়া আছে, যেটি তোমরা একটু ভালোভাবে মার্ক করবে, আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে আরো ভালোভাবে এই জিনিসগুলো মার্ক করবে। সেটি হচ্ছে পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, মনে রাখবে, যেটি হচ্ছে আলেকজান্ড্রিয়ায় প্রতিষ্ঠিত হয়। গল্পটা এইভাবেই শুরু হয়েছিল। তারপর হচ্ছে যৌথ জাদুঘর নির্মাণ হয় 16 শতকে। যৌথ জাদুঘর মনে হচ্ছে সবাই মিলে ঝিলে একসাথে হয়ে জাদুঘর নির্মাণ হয় 16 শতকে। এর আগে একটু বলে নেই যে এই গল্পের শুরুতে বলা হয়েছে যে এক সময় জাদুঘর কি মানুষ জানতো না, আর জাদুঘর বা মানুষ কিভাবে তৈরি করতো সেটাও জানতো না, কারো শখ লাগতো যে কোনো কিছু রেখে দিত এবং মনে করো সেটা সংগ্রহ করে রাখতো, এবং মানুষরাও সেখানে এমনি এমনি যেত আর কি। এরকম একটা জিনিস ছিল আর কি। তো পরবর্তীতে আস্তে আস্তে মানুষ জাদুঘর জিনিসটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে জমা রাখতে হয়, অনেক মানুষ দেখে, হ্যাঁ, বা অনেক মানুষের অবাক লাগে, এই জিনিসগুলো মানুষের আস্তে আস্তে হয়েছে। তো প্রথমত জাদুঘর কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল না, জাদুঘর কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল না, শুধুমাত্র যারা বড় বড় রাজদরবারের নেতা ছিল বা রাজদরবার নিয়ে কাজ করত অথবা অনেক ধনিক শ্রেণী ছিল, তারাই শুধুমাত্র জাদুঘরে ঢুকতে পারতো। কিন্তু পরবর্তীতে যখন এই কি বলে ইউরোপীয় রেনেসাঁস হয়, তারপর হচ্ছে তোমার রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব হয়, তখন মানুষের মধ্যে এই গণতন্ত্র বা এই সমাজতন্ত্র জাগ্রত হয়, তখন সবার জন্য এই জাদুঘর জিনিসটা উন্মুক্ত হয়ে যায়।
তো অ্যাশমোনিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ছিল তিনজন, তোমাদের যদি বলি সেই তিনজন হচ্ছে পিতা পুত্র দুই ট্র্যাডিসন এবং হচ্ছে অ্যাশমোন। এই তিনজন মিলে এই অ্যাশমোনিয়ান জাদুঘর প্রতিষ্ঠা করে, যেটা হচ্ছে ব্রিটিশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। আর ব্রিটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠাতাও ছিল তিনজন, যেটি হচ্ছে আমি তোমাদের বলেছিলাম তিনটা বড় বড় নাম, দেখে নিব আর কি। আর ব্রিটেনের জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয় গত 30 বছরে, অর্থাৎ 30 বছরে ব্রিটেনে অর্থাৎ যুক্তরাজ্যে জাদুঘরের সংখ্যা হয় দ্বিগুণ, যেটা গল্পের মধ্যে বলা হয়েছিল আর কি। তো আলেকজান্দ্রিয়ায় নগর পত্তন হয় 332 অব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 332 অব্দে আলেকজান্দ্রিয়া, যে আলেকজান্ডার দ্য গ্রেট, সে এই আলেকজান্দ্রিয়া নগরটি পত্তন করেন অর্থাৎ শুরু করেন। তো ফরাসি বিপ্লব, যেটি হচ্ছে প্রথম বুর্জোয়া বিপ্লব, যেটি 1789 সালে গঠিত হয়। রুশ বিপ্লব, যেটি হচ্ছে লেনিন নেতৃত্ব দিয়েছিল, এবং এটি হচ্ছে তোমার সেখানকার জাততন্ত্রকে হাঁটিয়ে তারা রুশ বিপ্লব করে আর কি। তারপর টাওয়ার অফ লন্ডন, যেটা হচ্ছে 1078 নট 75, খুবই দুঃখিত, 1078 সালে এই টাওয়ার অফ লন্ডন নির্মিত হয়, যেখানে হচ্ছে মানুষ কোহিনূর দেখতে ভিড় জমায়, যেটা আমরা গল্পের মধ্যে পাই। আর অ্যাশমোনিয়ান জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1897 সালে। এই সালগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। কবি বা লেখকের জন্ম সাল মৃত্যু সাল থেকে যতটা কোশ্চেন না আসে, এখান থেকে তত বেশি কোশ্চেন আসতে পারে শিক্ষার্থীরা। তারপরে যদি দেখবো আরো কিছু সংখ্যাবাচক শব্দ আছে, যেমন তোমার ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 সালে, মনে রাখবে। আর বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1913 সালে, 1913 সালে। আর ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1987 সালে। বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1965 সালে। তারপর হচ্ছে সামরিক জাদুঘর, যেটা 1987 সালে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে এখন হচ্ছে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়েছে। তারপর আমরা যেটি দেখতে পাই বরেণ্য জাদুঘর, যেটি হচ্ছে 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই বরেণ্য জাদুঘরকে বলা হয় তোমার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, যেটি 1973 সালে যাত্রা শুরু করেছিল। গ্রিকো রোমান জাদুঘর, যেটি 1892 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কায়রো জাদুঘর, যেটি হচ্ছে 1835 খ্রিস্টাব্দে আমরা এটি চালু হয়। তারপর আমরা যদি দেখতে পাই সেটি হচ্ছে কিছু জ্ঞানমূলক কোশ্চেন, এই গল্প থেকে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আমরা দেখতে পাই। সেটি হচ্ছে পাশ্চাত্য দেশে, অর্থাৎ পাশ্চাত্য মানে হচ্ছে ইউরোপ কান্ট্রি গুলাতে, জাদুঘর তত্ত্ব নামে একটা আলাদা কোহিনূর মানে হচ্ছে হীরা, কোহিনূর মানে হচ্ছে হীরা, হ্যাঁ, অনেক দামি হীরা, বিশ্বের সবচেয়ে দামি হীরা, যেটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনে আছে, এখনো আছে। সেটা ছবি অলরেডি দেখাইছি হয়তো, বা তাও দেখাবো একটু পরে, আবার সমস্যা নাই। তো পাশ্চাত্য দেশে জাদুঘর একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয়, হ্যাঁ, মনে রাখবে, মানে সেখানে একটা সাবজেক্টই আছে জাদুঘর নিয়ে। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়া। পৃথিবীর প্রথম জাদুঘরে যেই জিনিসগুলো ছিল, সংগ্রহশালা ছিল, গ্রন্থাগার ছিল, উদ্ভিদ উদ্যান ছিল, উন্মুক্ত চিড়িয়াখানা ছিল পৃথিবীর প্রথম জাদুঘর গুলাতে। তো পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র, অর্থাৎ মানুষ সেখানে যাইতো, কি করতে যাইতো সে নিজেও জানতো না, মানে হুদাহুদি যাইতো, জাস্ট দেখতো। তো ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি হয়। প্রজাতন্ত্র মানে হচ্ছে প্রজাদের সবকিছু দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তখন আর কোনো রাজা বাদশা এরকম থাকে না আর কি। তো প্রজাতন্ত্র সৃষ্টি করে এই লুভর মিউজিয়াম, কিন্তু প্রজাতন্ত্র অর্থাৎ এই সাধারণ মানুষরা কিন্তু এই লুভর মিউজিয়ামটা সৃষ্টি করে। ফরাসি বিপ্লবের পরে উন্মোচিত হয় ভেরসাই একটা নগর আর কি, ভেরসাই প্রাসাদের দ্বার। তারপর হচ্ছে রুশ বিপ্লবে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিটিয়া মানে হচ্ছে তোমার হারমিটেজ, বা হচ্ছে ওই যে তোমার সন্ন্যাসীদের আশ্রম, যে তোমার মঠ বা সন্ন্যাসীদের আশ্রম আর কি, যেটা হচ্ছে ওই লেনিনগ্রাদের রাজপ্রাসাদ যেগুলো ছিল, তাদের রাজপ্রাসাদে গড়ে উঠেছে এই মঠগুলো। তারপর আমরা যেটা দেখতে পাই যে গল্পে গণতন্ত্রের ফলে টাওয়ার অফ লন্ডন প্রাসাদ ও তার সংগ্রহ সর্বজনীন চক্ষুগ্রাহ্য হয়, অর্থাৎ এই গণতন্ত্রের ফলে, প্রজাতন্ত্রের ফলে টাওয়ার অফ লন্ডনের যে প্রাসাদ এবং হচ্ছে তার যে সংগ্রহ, ভিতরে যে জিনিসগুলো, সেগুলো সবার জন্য উন্মুক্ত হয়। 17 শতকে ব্রিটেনে প্রথম পাবলিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে যেটাকে ব্রিটিশ মিউজিয়াম আমরা বলতে পারি। তারপর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে অ্যাশমোনিয়ান জাদুঘর। এই বলেছিলাম যে এই জাদুঘরের প্রতিষ্ঠাতা ছিল তিনজন, পিতা পুত্র দুই ট্র্যাডিসন এবং হচ্ছে অ্যাশমোন, এই তিনজন মিলে এই অ্যাশমোনিয়ান মিউজিয়ামটা প্রতিষ্ঠাতা করেন। তারপর 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয় ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম এবং পাবলিক জাদুঘর দুটো আলাদা জিনিস। তো ব্রিটেনের প্রথম জাদুঘর হচ্ছে পাবলিক জাদুঘর, এবং ব্রিটেনের জাতীয় মানে পরবর্তীতে রাষ্ট্রীয় পরিচালনায় ব্রিটিশ মিউজিয়াম, যেটা হচ্ছে যুক্তরাজ্যের জাতীয় জাদুঘর আর কি। এবং এই ব্রিটিশ মিউজিয়ামের ভিত্তি সংগ্রহ করেন হচ্ছে স্যার হ্যান্স স্লোম, নামগুলো মনে রাখতে হবে, স্যার রবার্ট কটন এবং আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হ্যালি। প্রায় এখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে 19 শতকে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পায়। তো প্রায় হচ্ছে বলা হয় যে গত 30 বছরে এই গল্পে বলা হয়েছিল আর কি, যে ব্রিটিশে প্রায় দ্বিগুণ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর আমরা যদি দেখতে পাই যে 30 বছরে ব্রিটেনের জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়। জাদুঘরের সাধারণ লক্ষণ হচ্ছে চমকপদ, মানে যেটা দেখে আমরা একটু চমকায় যাই, এবং লুপ্ত প্রায় জিনিস যেটা সবার কাছে থাকে না, সেই জিনিসগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়। তো ঢাকায় জাতীয় জাদুঘরের ভিত্তি স্থাপন করেন
তৎকালীন পাকিস্তানের গভর্নর, যার নাম হচ্ছে গভর্নর মুনায়েম খান, এবং তার সাথে আনিসুজ্জামান একটা তর্ক বিতর্ক হয় হচ্ছে জাদুঘর শব্দটি নিয়ে। তো জাদুঘরে, জাতীয় জাদুঘরে সংগৃহীত আছে তুগরা হরফে লেখা নুসরাত সাহেবের শিলালিপি, এবং জাদুঘরে সংগৃহীত আরেকটা জিনিস আছে যে আশরাফপুর যে শিলালিপি, সেটা 16 শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত একটা প্রস্তর খণ্ড। তো সেটাকে হয়তোবা এই গভর্নর মনে করছিল যে আল্লাহর কালাম আর কি, এরকম একটা লাইন সেখানে ছিল আর কি, গল্পের মধ্যে আমরা পাই। তো তখনকার গভর্নর মুনায়েম ছিল, সেও দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিল। বলা হয় আজবখানা বা আজব ঘর, উর্দুতে এই জাদুঘরকে বলা হয় আজবখানা, আর হিন্দিতে এই জাদুঘরকে বলা হয় আজায়েব ঘর। তো এই দুটো জিনিস প্রায় তোমাদের আসে, যে আজব খানা কোন শব্দ, আজব হচ্ছে তোমার আজব খানার আজব হচ্ছে দুইটাই হচ্ছে উর্দু আর কি, আজব খানা শব্দটা, আর আজায়েব এটাও তোমার উর্দু শব্দ, কিন্তু ঘর শব্দটা হচ্ছে বাংলা। আশা করছি বুঝতে পারছো। খানা মনে হয় ফার্সি শব্দ, খানা ফার্সি শব্দ, বা আজাব বা আজায়েব এটা হচ্ছে উর্দু বা হিন্দি শব্দ, আর ঘর শব্দটা বাংলা, আর খানা শব্দটা ফার্সি। মনে রাখবা, এগুলো প্রায় তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে। তারপর ঈসা খার কামানে বাংলা লেখা দেখে লেখক মুগ্ধ হয়েছিল। তারপর হচ্ছে জাদুঘরের প্রধান কাজ হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ। আর এই টাওয়ার অফ লন্ডন মানুষ ভিড় করতে হচ্ছে কোহিনূর দেখতে, কোহিনূর দেখতে এই মানুষগুলো ভিড় করতো। তো যাই হোক, এই যে এত কিছু বললাম, তো জাদুঘরের মেইন উদ্দেশ্যটা এখন বলে নেই, যে জাদুঘরের মেইন উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করবে শিক্ষার্থীরা, জাদুঘরের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেখানে মানুষ যায় হচ্ছে অবাক হওয়ার জন্য, মানুষ যায় হচ্ছে অজানাকে জানার জন্য, মানুষ যায় হচ্ছে যে তোমার তার যে জাতিসত্তা, তার যে তোমার আগের জাতি, তার যে জাতিসত্তা বা তোমার পূর্ববর্তী জাতিগুলা কেমন ছিল সেই ধারণা অর্জন করতে। এমনকি জাদুঘরে গেলে তুমি ভবিষ্যৎ সম্পর্কেও একটা ধারণা পাবা। তো এই জাদুঘরে গেলে যে তুমি শুধু অবাক হবা সেরকম না, অনেক কিছু শিক্ষা নিতে পারবা, অনেক কিছু জানতে পারবা, অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে পারবা, অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবা, অনেক প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারবা, প্রাচীন মুদ্রা সম্পর্কে দেখতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। তো যাই হোক, এত কিছু বলার পরেও যদি তুমি বলো যে জাদুঘরে কেন যাবো, তাহলে আমি বলবো, কে বলছে তোমরা জাদুঘরে যেতে? জাদুঘরে যাওয়ার কোনো দরকার নেই। তো এটাই ছিল এই গল্পের মেইন থিম। তো তোমরা যদি কেউ জাদুঘরে যেতে চাও, অবশ্যই যাও এবং সেখানে তথ্যগুলো ভালোভাবে নিজের মনে আহরণ করো। তাই আশা করছি আজকের ক্লাসটি খুবই প্রাণবন্ত ছিল এবং খুবই বিশাল বড় একটি ক্লাস ছিল। তাই আশা করছি ক্লাসটি তোমরা আবার শুরু থেকে আবার ভালো মতো দেখবে, এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে আমার আইডিতে নক দিতে পারো, অথবা আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে আমাদের জানাতে পারো, অথবা মেসেঞ্জারের চ্যাট অপশনে আমাকে জানাতে পারো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই গল্পটি আবার ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত একবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। এতক্ষণ আমার ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।